যুগে যুগে বেশিরভাগ সময় এই তরুণরা যখন আন্দোলন করেছে, এই আন্দোলন সংগ্রামের পরে তরুণরা ঘরে ফিরে গেছে। এইবারই প্রথমবারের মতো আমরা দেখলাম যে তরুণরা তাদের রাজনৈতিক হিস্সা দাবি করেছে, যে রাজপথে যে তরুণ ছিল সে এখন সংসদে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। আমরা এটা রিয়ালাইজ করি কিনা যে এই যে রাজপথ থেকে সংসদ, যেই আন্দোলনকারী তরুণরা, এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণরা, এটা এইবারই প্রথম এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম। কিন্তু এবং আমরা একটা রাজনৈতিক দল আকারে হাজির হতে পেরেছি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যখন প্রথমে জাতীয় নাগরিক কমিটি ছিলাম, আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, প্রেশার গ্রুপ হিসেবে কথা বলবার চেষ্টা করেছি। আমরা কিন্তু একবারে রাজনৈতিক দল হই নাই, এটা মনে রাখতে হবে। একবারে যেরকম রাজনৈতিক আমরা দল হই নাই, তার মানে যখন আমাদের যারা বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলে যে আমরা ক্ষমতার লোভে আমরা এই আন্দোলন থেকে একটা রাজনীতিতে এসেছি, ক্ষমতার লোভে আমরা বিক্রি হয়ে গেছি, নানা ধরনের নেতিবাচক কথা বলে, কিন্তু তাদের আসলে আমরা বলতে চাই যে আমরা কিন্তু একবারে রাজনৈতিক দল গঠন করি নাই। এই বর্ষিয়ান রাজনৈতিক দলের নেতারা তারা যদি সংস্কারটাকে গুরুত্ব দিত, তারা যদি বাংলাদেশের প্রকৃত যে পরিবর্তনটা, যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার কারণে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটাকে যদি গুরুত্ব দিত, তাহলে হয়তো এই তরুণদের রাজনৈতিক ভাবে অবতীর্ণ হতে হতো না, এই রাজনৈতিক দল হিসেবে আসতে হতো না। সুতরাং এটা আমি বলবো আমাদের পুরানো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আমার একটা বিষয় যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন এবং যে এই হাসিনার পায়ে সালাম কেন দিচ্ছে না এই চিন্তায় তার ঘুম আসতো না। সেই রাষ্ট্রপতি এতদিন বলবৎ ছিল এবং আজকে সে পদত্যাগ করেছে এবং তার কারণ হিসেবে বলেছে যে তিনি গুরুতরভাবে অসুস্থ। এখন বিষয়টা হচ্ছে এটা ভালো, উনি 5 মাস পরে, বিএনপি সরকারের 5 মাস পরে উনি অসুস্থ হয়েছেন। আমরা জানি এটা, এগুলো আমরা বুঝতে পারি যে বিএনপি সরকার চাইলে 5 মাস আগেও তিনি অসুস্থ হতে পারতেন এবং পদত্যাগ করতে পারতেন। এই চালাকি আমরা বুঝে গেছি, আর এইটার জন্যই আসলে এই বর্ষিয়ান রাজনীতিবিদরা আমাদের পছন্দ করেন না, কারণ আমরা এই চালাকিগুলো করতে পারি। কেন 5 মাস পরে এই শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থ হলেন এবং পদত্যাগ করলেন, এটা কি আপনারা জানেন? দেখেন, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আবার ফেরত এসছে, এবং সেটা কিন্তু এই পঞ্চদশ সংশোধনী, যেটা হাইকোর্টের রায় অনুযায়ী আবার ফেরত এসছে, সেই হিসেবে আগামী নির্বাচনের সময় যাতে করে এই বিএনপির দলীয় রাষ্ট্রপতি থাকে, সেই কারণেই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এই 5 মাস কাটানো হয়েছে। সুতরাং আমরা বলছি যে আগামী নির্বাচনটাকে মাথায় রেখে এই শাহাবুদ্দিন চুপ্পুকে তারা 5 মাস রেখেছে। এবং দেখেন, তাহলে আপনার বুঝতে হবে যে বিএনপি আসলে কোন রাজনীতিটা করছে, সে আসলে সেই ক্ষমতায় টিকে থাকার রাজনীতিটাই করছে। এবং এই সংস্কারের কথা যে বলি আমরা ছাড়া, আমরা একমাত্র আমি দেখি এখন এনসিপি ছাড়া আসলে আন্তরিকভাবে এই সংস্কারগুলো কেউ চায় না। আমরা বলেছিলাম রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি আমরা আর বাংলাদেশে চাই না, কিন্তু আমরা কি দেখছি? আমরা আগামী যে রাষ্ট্রপতি আসছে, এই বিএনপির দলীয় রাষ্ট্রপতি যিনি আসবে, তিনিও তো আসলে নির্বাচিত রাষ্ট্রপতি হবে না। অথচ আমরা জুলাই সনদে কি বলেছি জানেন? আমরা বলেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে হতে হবে। কিভাবে নির্বাচনের মাধ্যমে হবে? আমরা যখন বলেছি যে এই উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, 2টা কক্ষ হবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, এবং এই 2 কক্ষের যারা সদস্য থাকবে তাদের গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে। কিন্তু দেখেন, এই সংস্কারটা যদি প্রথমেই বিএনপি শপথটা ভঙ্গ না করতো, প্রথমেই সংস্কার পরিষদের যে শপথটা, সেই শপথটা যদি নিত, তাহলে কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা সম্ভব হতো এবং এই রাষ্ট্রপতি, এই সেই পুতুল রাষ্ট্রপতির মতো আরো একটি নতুন আমরা পুতুল রাষ্ট্রপতি পেতে যেতাম না। আমরা হয়তো রাষ্ট্রপতির কার্যকারিতা আরো বাড়ানো দেখতে পারতাম হয়তো সরকারের ইচ্ছাই রাষ্ট্রপতির ইচ্ছা। এখন যেরকম হয়, সরকারের কথাই রাষ্ট্রপতির কথা, সরকার যা মনে করবে সেটাই আসলে রাষ্ট্রপতি মনে করে। এই যে পুতুল একটা রাষ্ট্রপতি, সেটা আমাদের আর দেখতে হতো না। সুতরাং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই সংস্কারগুলো হতে দেয় না এই পুরনো রাজনৈতিক দলগুলো এবং পুরনো এই বর্ষিয়ান রাজনীতিবিদরা। আমার মনে হয় রাজনীতিতেও একটা রিটায়ারমেন্ট প্রসেস দরকার। যারা এই সংস্কার করতে চায় না, তাদের আমি মনে করি তাদের রিটায়ারমেন্ট দরকার। অনেক তো হয়েছে, অনেক তো আপনারা এমপি হইলেন, অনেক তো মন্ত্রী হইলেন, বাংলাদেশের তো পরিবর্তনের জন্য আপনাদের কোনো আন্তরিকতা দেখলাম না। সুতরাং আমরা এই আজকে যুব কনভেনশন থেকে বলতে চাই যে
যে বাংলাদেশের সংস্কারের পক্ষে আপনারা সবসময় কথা বলবেন এবং উচ্চকিত থাকবেন এবং এই সংস্কারের পাহারাদার হিসেবে আপনারা অবতীর্ণ হবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।